বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি বর্তমান রাজ্য রাজনীতিতে সাড়া এবং আলোড়ন ফেলে দেওয়া এক ঘটনা। যে ঘটনা প্রায় 26,000 শিক্ষকের পরিবার আজ প্রশ্নচিহ্নের মুখে। তার মধ্যে কয়েক হাজার শিক্ষককে সমস্ত বেতনের টাকা ফেরত দেওয়ার মতো এক নির্মম অবস্থার শিকার হতে হয়েছে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা একটু ফ্ল্যাশব্যাক করি যে সুপ্রিম কোর্টে আগামী 16 জুলাই কী রায় হতে চলেছে। তার আগে আমরা একটি ঘটনা দেখে নিই, যেটা আজ থেকে প্রায় এক দশক আগে এই প্রধান বিচারপতি, তখন প্রধান বিচারপতি ছিলেন না, তিনি বিচারপতি নিযুক্ত হয়েছিলেন সবে সবে, ডিওয়াই চন্দ্রচূড় স্যার, তিনি যে রায়টি দিয়েছিলেন এবং ঘটনাক্রম, তার যে ভাষা, তার যে ইন্টারিম রায়ের যে ভাষা এবং তৎকালীন ইন্টারিম রায়ের যে ভাষা, তা হুবহু মিলে যায় এবং ঘটনার গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি। তো বন্ধুরা, সেই দিনও যে ইন্টারিম অর্ডার ছিল, সেই ইন্টারিম অর্ডারের কপিতে কি লেখা ছিল দেখুন। হোয়ার দ্য রিক্রুটমেন্ট টু পাবলিক এমপ্লয়মেন্ট স্ট্যান্ডস vitiated as a consequence of systemic fraud or irregularities, the entire process becomes illegitimate. On the other hand, where it is possible to segregate persons who have indulged in malpractice and to penalize them for their wrongdoing, it would be unfair to impose. আবার এখানে বলেছে, it would be unfair to impose the burden of their wrongdoing on those who are free from taint, to treat the innocent and the wrongdoers equally by subjecting the former to the consequence of the cancellation of the entire process would be the contrary to Article 14, because unequals would then be treated equally. বন্ধুরা, ভাষাগুলো, শব্দবন্ধগুলো সেই একই রকম, একই কথাবার্তা, একই রকমভাবে 10 বছর পরে তিনি যে রায়টি দিলেন, মনে হয় তিনি তার আগের যে রায়, সে রায়ের যেন পুনরাবৃত্তি করছেন। তিনি একই রকমভাবে বলছেন, যারা অপরাধী নয় তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আর্টিকেল 14কে ভ্যাটিয়েটেড করা হয়, আর্টিকেল 14কে ভায়োলেট করা হয়, কারণ সেখানে যারা দোষী নয় এবং যারা দোষী, যারা আনইকুয়ালসকে ইকুয়াল সাজা দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, কিন্তু তারপরে দীর্ঘ কোর্টে কেস চলার পরে যে রায় তিনি দিয়েছিলেন সেটি অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেছেন, দ্য প্রিসিডেন্টস অফ দিস কোর্ট সাফিসিয়েন্টলি ডেমনস্ট্রেট দ্যাট when the credibility of an entire examination stands vitiated by systemic irregularities. বন্ধুরা, এই সিস্টেমিক ইরেগুলারিটিজের কথাই কিন্তু এখানে বলেছেন তিনি বারবার। The issue then is not about seeking to identify the candidates who are tainted. In the present case, as we have seen, there was a basic denial of equal access to the Tier 1 examination. এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন, তিনি যেদিন প্রথমবার রায়, অর্থাৎ 7 তারিখে যে রায়টি, 6 তারিখে যে রায় শুনিয়েছিলেন, সেখানে যে ছোট্ট 7 তারিখের কথা বলেছিলেন যে আগামীকাল বাকি কথা শুনবো, সেখানে তিনি বলেছিলেন যে দুটো রাজ্যের কথা, তার মধ্যে একটি হচ্ছে সেটি যেটি তিনি টোটালটাই ক্যান্সেল করেছিলেন। বন্ধুরা, এখানে তিনি পরিষ্কার করে বলেছেন, যেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে সিস্টেমিক ইরেগুলারিটিস হয়েছে, সেই জন্য তিনি বলেছিলেন, তখন তিনি বললেন যে এখানে এটা ইস্যু নয় যে সেখানে ক্যান্ডিডেট কে যোগ্য খুঁজে বের করা, বরং এটা যে টোটাল যে পরীক্ষাটা হয়েছে সেখানে ইকুয়াল করা হয়নি, অর্থাৎ দেয়ার ওয়াজ এ বেসিক ডিনায়াল অফ ইকুয়ালিটি, অর্থাৎ পরীক্ষা নেওয়ার সময়, টায়ার 1 পরীক্ষা নেওয়ার সময় কিন্তু ইকুয়ালিটি হয়নি ক্যান্ডিডেটদের সঙ্গে। সেখানে কি ছিল? সেখানে কিন্তু কোয়েশ্চেন ফাঁস হয়েছিল। বন্ধুরা, একটু প্রেক্ষিত আলাদা, আমাদের এখানে কিন্তু কোয়েশ্চেন ফাঁস হয়নি। এখানে কি করা হয়েছে? ওএমআর সিটগুলোকে জাল করা হয়েছে, ওএমআর সিটগুলোকে ফাঁকা রেখে তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কোশ্চেন ফাঁস হয়ে গেছিল এবং স্টুডেন্ট, টিচার যারা কম্পিটিটর ছিল তাদেরকে একই ঘরে বসানো হয়েছিল, তাদের কোনো শুট প্ল্যানের কোনো নিয়ম ছিল না। তো এই ঘটনাগুলো ঘটছিল, কিন্তু এক্ষেত্রে একটা সিস্টেম রয়েছে, তথাপি কিন্তু অলরেডি সিস্টেমিক ফ্রড কথাটা উল্লেখ করে দিয়েছেন এই যে রায়, ইন্টারিম রায়, আমাদের ইন্টারিম রায়ে। তো বন্ধুরা, পরে নিউজ পেপারে এটা বেরোয় এবং সেখানে পরিষ্কার করে বলা হয়, হোয়েন দ্য ক্রেডিবিলিটি অফ এন এন্টায়ার এক্সামিনেশন, সেই শব্দবন্ধটা তুলে দিয়ে সেই 2015-16 সালের একটি খবর এখানে কিন্তু দেখানো হয়েছে। এবং বন্ধুরা, একটা কথা বলি, আগের যে প্রেক্ষিত আর এই যে প্রেক্ষিত তা অনেকাংশে এক হলেও 100% কিন্তু এক নয়।
তার কারণ সেখানে সংখ্যা ছিল 231 ক্যান্ডিডেট, আর এখানে সংখ্যা 26,000। প্রশ্ন, প্রথম দিনই আপনাদের মনে আছে সুপ্রিম কোর্ট বলেছিলেন সংখ্যা অনেক বেশি, 26,000। সেই জন্য আগের যে রায়, সেই একই ব্যক্তি, একই কোর্ট, সুপ্রিম কোর্ট, সেই একই ঘটনা, একই রকম রায়। এখন পর্যন্ত যা রায় হয়েছে সুপ্রিম কোর্টের যে ইন্টারিম অর্ডার, সেই ইন্টারিম অর্ডার কিন্তু মিলে যাচ্ছে। তিনি কিন্তু আবার এই একই কথা বলেছেন, যেখানে তাদেরকে আলাদা করা যদি যায় তাহলে কিন্তু এটা বেঁচে যাবে। কিন্তু আলটিমেটলি গিয়ে তিনি প্রথমবারের ক্ষেত্রে যে রায়টা দিয়েছিলেন অত্যন্ত মর্মান্তিক এবং টোটাল প্যানেলকে ক্যান্সেল করেছিলেন। এক্ষেত্রে ঘটনা একটু প্রসঙ্গ আলাদা, ঘটনা ঘটেছে, ঘটনাক্রম যদি আমরা বলি তা কিন্তু একটু আলাদা ঘটনাক্রম কোথায় না, এখানে সিস্টেমিক্যালি পরীক্ষাটা হয়েছে। পরীক্ষা নেওয়ার পরে যেটা হয়েছে সেটা ওএমআরে ডিসক্রিমিনেশন হয়েছে। ওএমআরকে নিয়ে গিয়ে সাদা ওএমআরে নাম্বার বসে তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনা ঘটেছে। তো পরীক্ষা প্রসিডিওরে আনইকুয়ালিটি হয়নি, পরীক্ষা প্রসিডিওর হয়েছে, কিন্তু সেখানে সিস্টেমিক ফ্রড কথাটা কিন্তু উল্লেখ করেছেন। তো বন্ধুরা, আমরা এইটার দিকেই একটু আলোকপাত করতে চেয়েছিলাম যে ঠিক কি বলেছিলেন তিনি এবং ঠিক কি করেছিলেন তিনি। প্রথমে যেটা বলেছিলেন তার সঙ্গে এখন পর্যন্ত মিল আছে, এবং তিনি যেটা করেছিলেন সেটা যেন তার যে করণীয় 10 বছর আগে তার সঙ্গে মিল না থাকে, এই জন্য আমরা প্রার্থনা করছি। তো বন্ধুরা, আশা করে আছি, বুক বেঁধে আছি যে সঠিক রায় হবে, যোগ্যরা বাঁচবে। ধন্যবাদ।